এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আবিরের বউ, আবিরের বউ, কথা কও, কথা কও। আবির দুষ্টুমি করে বলল, বউটা আমার বিবিসি, শুধু শুধু তোর সাথে কথা বলবে কেন? টিয়া পাখি বোধহয় মনক্ষুণ্ণ হলো, ধারালো সুরে বলল, আবির পচা, আবির পচা, আবির পচা। আবির কিছু সদ্য ফোটা বেলি ফুল তুলে এনে সুপ্তির এলোমেলো করা হাত খোপায় যত্ন করে গুজে দিল। আবিরের গরম নিঃশ্বাস সুপ্তির ঘাড়ে উপচে পড়ছে। আবির এক হাত দিয়ে সুপ্তির কোমর চেপে ধরল, আরেক হাত সুপ্তির গলার সামনে দিয়ে এনে কাঁধে রাখলো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ধন্যবাদ সুপ্তি। সুপ্তির নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে এলো। কাঁপা কণ্ঠে বলল, কেন? উপভোগ্য সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। স্মৃতিতে এই রাতটা আজীবন জীবন্ত হয়ে থাকবে। কখনো এই রাতটাকে ঘিরে তোমার প্রথম স্পর্শ, প্রথম আদর, প্রথম গা শীর্ষের অনুভূতি জাগানো অনুভব ভুলে যাব না। সুপ্তি লজ্জা পেল, অন্যদিকে তাকিয়ে লাজুক হাসল। সারা সকাল একজোড়া সদ্য বিয়ে হওয়া কপত কপতি ব্যালকনিতে বসে বেলি ফুলের সুবাস মেখে আদরে আবেশে মিলেমিশে টিয়া পাখির সাথে গল্প করেই কাটিয়ে দিল। বেলা 10টার দিকে স্নান সেরে নিচে নামতে সুপ্তির খুব লজ্জা লাগছিল। আবির সুপ্তির একটা আঙুল নিজের আঙুলে পেঁচিয়ে ধরে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। ট্রিনা রানীর এই মধুর দৃশ্য দেখে দু চোখ জড়িয়ে গেল। বিড়বিড় করে বলল, দুজনের লাজুক লাজুক হাসি খুশি চোখ মুখ দেখে তো মনে হচ্ছে মিলমিশ হয়ে গেছে। ওদের তুমি সারা জীবন এভাবেই বেঁধে রেখো। আবির এসে মায়ের পাশে বসলো, বলল, খিদে লাগছে মা? সুপ্তিকে নিয়ে টেবিলে গিয়ে বসো, বুয়া খাবার দেবে। তুই খাবে না? খেয়েছি। বাবা? তোর বাবা আমাকে ছাড়া কখনো খায়? ওনার জন্যই তো তোদের ফেলে খেয়ে উঠেছি। সুপ্তির খুব ভালো লাগলো, এই বয়সেও দুজনের কত মিল। ট্রিনা রানী বলল, মামুনি, বলুন মা। খেতে একটু কষ্ট করে তোমার ওই স্পেশাল চাটা বানিয়ে দিও তো মা। আচ্ছা। আবির বলল, আমার জন্য 1 কাপ প্লিজ। সুপ্তি হেসে ফেলল, মাথা নেড়ে আচ্ছা বলল। আবির সুপ্তি পাশাপাশি খেতে বসলো। এই বাড়িতে আসার পর থেকে সুপ্তিকে কোনো কাজ করতে হয় না। নতুন বউ সারাক্ষণ ঘরে শুয়ে বসে কাটালে কেমন দেখা যায়। চক্ষু লজ্জারও তো একটা ব্যাপার আছে। সুপ্তি আগ বাড়িয়ে কাজ করতে গিয়েছিল। ট্রিনা রানী রান্নাঘর থেকে সুপ্তির হাত ধরে নিয়ে এসেছে। তারপর সারা দুপুর গল্প করেই কাটিয়ে দিয়েছে। বিনয়ের সাথে বলেছে, তুমি এই বাড়ির বউ সুপ্তি, তুমি সারাক্ষণ আবিরের সামনে সেজে গুজে টিপটপ হয়ে থাকবা, যেন আমার ছেলে সারাদিন খেটে খুঁটে ক্লান্ত হয়ে এসে তোমার স্নিগ্ধ কোমল মুখখানি দেখলে প্রশান্তিতে চোখ দুটো জুড়িয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। আবিরের ভালো মন্দ দেখবে, আবিরের দু একটা পছন্দের খাবার মন চাইলে রান্না করে দেবে, এতটুকুই। তোমাকে কোনো কাজ করতে হবে না, কাজ করার জন্য বেতন দিয়ে লোক রাখা হয়েছে। ওজন বেড়ে গেলে রোজ সকালে হাঁটতে যাবা, ব্যায়াম করবা। আমি শখ করে আমার আবিরের জন্য একটা ফুটফুটে বউ এনেছি। তোমার সবচেয়ে বড় কাজ হলো সবাইকে ভালোবেসে সারা জীবন বেঁধে রাখা মা। সুপ্তির মনটা জুড়িয়ে গেল। সারা জীবন বান্ধবীদের কাছে শাশুড়ির বদনাম শুনে কিংবা আশেপাশের শাশুড়িদের পুত্রবধূদের ওপর করা অত্যাচার দেখে অভ্যস্ত সুপ্তি। মনের কোণে ওই রকম কড়া মেজাজের একটা শাশুড়ির প্রতিচ্ছবি স্পষ্টভাবে আঁকা ছিল। ট্রিনা রানীকে দেখে সুপ্তির সব ভুল ধারণা এক নিমেষেই ভেঙে গেছে। সত্যি সবার শাশুড়ি ভাগ্য খারাপ হয় না। 100তে 90টা খারাপ হলেও বাকি 10টা নিশ্চয়ই ভালো হয়। সেই 10 জনের ভেতর সুপ্তির শাশুড়ি একজন। এই মানুষটা সবসময় সুপ্তির সাথে হেসে হেসে কথা বলে। কি অমায়িক ব্যবহার। দুজন গল্প করতে বসলে সময় কোথায় গড়িয়ে যায় বোঝা কষ্ট। সুপ্তি জলখাবার খেয়ে উঠে চা বানাতে চলে গেল। ট্রেতে 3 কাপ চা এনে টি টেবিলের ওপর রাখলো। তারপর আবিরের পাশে বসলো। ট্রিনা রানী চায়ের কাপ তুলে নিয়ে ছোট করে চুমুক দিল। আবেশে দু চোখ বুজে ফেলল। আবিরকে বলল, আজ তো ছুটির দিন, বৌমাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আয়। বিকালে যাব মা। ভালো কথা আবির। অষ্টমঙ্গলায় কবে যাবে? তোর শাশুড়ি মা ফোন দিয়েছিল, যেতে বলেছে। কবে যেতে হবে? এই সপ্তাহের ভেতরে গেলেই ভালো হয়। সুপ্তি নিচু কণ্ঠে বলল, আমি যাব না। ও মা, কেন? এটা নিয়ম মামুনি, যেতে হয়। অন্য কোথাও গেলে হয় না? ট্রিনা রানী হেসে দিল। সুপ্তির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলল, রাগ করেছ? সুপ্তি উত্তর দিল না। ট্রিনা রানী বলল, সে না হয় না বুঝে একটা ভুল করে ফেলেছে,
তুমিও যদি এখন রাগ করে না যাও, তোমার মা মনে মনে খুব কষ্ট পাবে সত্যি। আমি বলি কি, মান অভিমান একপাশে সরিয়ে রেখে ঘুরে আসো, ভালো লাগবে। আবির বলল, মা, তোমাকে এই মাসেই একবার ইন্ডিয়া যেতে হবে। সুপ্তিকেও সাথে নিয়ে যাও। না, ওর পাসপোর্ট নেই, তাছাড়া শোরুমে মাল কমে গেছে। এই মাসে একবার না গেলে হবে না। হানিমুনে যাবে কবে? ইন্ডিয়া থেকে ঘুরে এসে। আচ্ছা। সুবর্ণা রানী সকাল থেকে ছুটোছুটি করে রান্না করছে। বিয়ের পর এই প্রথম 2 মেয়ে 2 জামাই একসাথে শ্বশুরবাড়ি বেড়াতে আসছে। নিহারবাবু সেই ভোরে উঠে বাজার করতে চলে গেছে। ভোরের দিকে গেলে নদীতে জাল ফেলে ধরা টাটকা মাছ পাওয়া যায়। অবশ্য গ্রামের এইদিকে বাজার খুব ভোরে লাগে। দোতলা বাড়িটায় আজ শ্বাস রব। বাইরে বিশাল উঠান জুড়ে শত পদের ফুল ফল গাছ লাগানো, সারাক্ষণ পাতা ঝরে বিছিয়ে থাকে। লোক ডেকে উঠোন ঝাড়ু দেওয়ানো হলো, গোবর দিয়ে ল্যাপা হলো। দোতলা বাড়িটা দীপ্তির বিয়ের সময় রং করানো হয়েছিল, এখন শুধু লোক দিয়ে ধুয়ে মুছে চকচকে ঝকঝকে করা হয়েছে। দীপ্তিটা তো অষ্টমঙ্গলা এলো না, মামা শ্বশুর বাড়িতে নাকি বিয়ের গাছছড়া খুলেছে। সুপ্তিও নাকি মায়ের সাথে অভিমান করে আসতে চাইছিল না। শ্রীরানী ও আবিরের জোড়াজুড়িতে আসতে বাধ্য হয়েছে। সুপ্তিদের গ্রামের নাম স্বর্ণছেড়া। বাড়ির সামনে দিয়ে সরু পাকা রাস্তা। বাড়িতে ঢোকার মুখে বিশাল কালী মন্দির। বছরে একবার মূর্তি গড়িয়ে ঘটা করে কালী পুজো হয়। সারা বছর মন্দির বন্ধ থাকে, শুধু সন্ধ্যা হলে মা ধূপ দ্বীপ জ্বালিয়ে দেয়। মন্দির পেরোলে লোহার গেট। গেটের সামনে গেলে সাদা রঙের ঝাঁ চকচকে দোতলা বাড়ি চোখে পড়ে। বাড়ির ছাদে উঠলে দেখা যায় বর্ষার টইটুম্বর নদী। নদীতে ধার ছুটেছে, সে কি ভয়ানক স্রোত, সবকিছু দ্রুত বেগে ভাসিয়ে নিয়ে যায়। সৌভিক দীপ্তিকে নিয়ে আগে আগে চলে এসেছে। যেহেতু বিয়ের পর প্রথমবার সৌভিক নতুন জামাই হয়ে বাড়িতে এলো, সুবর্ণারানী ধান দূর্বা দিয়ে বরণ করে ঘরে তুলল। একদম শেষ বিকালে আবিরদের দামি গাড়িটা এসে সুপ্তিদের বাড়ির লোহার গেটের সামনে থামল। প্রতিবেশী কাকিমারা সুপ্তিকে দামি গাড়ি থেকে নামতে দেখে মাথায় ঘোমটা টেনে এগিয়ে এলো। সৌভিক তখন বোধহয় একাকী ছাদের কারণে সে গালে হাত রেখে আনমনে দাঁড়িয়েছিল। সুপ্তিকে দামি শাড়ি পরে গাড়ি থেকে নামতে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। সুপ্তিকে দেবী রূপে দেখে সৌভিকের বুকের ভেতর তোলপাড় শুরু হলো। অশান্ত মন, ব্যাকুল হৃদয়, পেয়ে হারানোর কষ্ট, সে সাথে সুপ্তিকে নিজের করে পাওয়ার বাসনা মনের ভেতর তীব্র হলো। আচ্ছা, সত্যিকারের ভালোবাসায় এত যন্ত্রণা কেন? সৌভিক ভেবে পায় না, মাথা এলোমেলো হয়ে যায়। ধীরে ধীরে স্বচ্ছ চোখ দুটো ঝাপসা হতে থাকে। এক ফোঁটা জল গড়িয়ে পড়ার আগেই হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো ডলে নেয়। চোখ দুটো লাল টুকটুকে হয়ে যায়। সৌভিকের কেমন পাগল পাগল লাগে। আবির এক হাত দিয়ে সুপ্তির হাতটা মুঠো করে ধরে। সৌভিক সহ্য করতে পারে না, 2 চোখ বুজে ফেলে। মাথায় ভোঁতা অনুভূতি, সেই সাথে অনুভব করে বুকের ভেতর অসহ্য যন্ত্রণা। স্বর্ণছেড়ার গা বেয়ে রাত নেমে এলো। চারপাশ নিকশ কালো অন্ধকারে ছেয়ে গেছে। নদীতে ঢেউ তোলা ছলাৎ ছলাৎ শব্দ তুলে নৌকায় বসে জেলেরা এক মনে মাছ ধরতে ব্যস্ত। হাতে লাইট, দূর থেকে সেই লাইটের আলো রাতের জোনাকি পোকার মতো দেখা যাচ্ছে। থেকে থেকে শিয়ালের হুক্কা হুয়া ডাক শোনা যাচ্ছে। সৌভিকের আবদারে সবাই ছাদে উঠে এলো। সবাই বলতে ওরা 4 জন, আর পাশের বাড়ির ক্লাসে 9-10 পড়ুয়া কিছু ছেলে মেয়ে। ছাদের লাইট জেলে দিয়ে শীতল পাটি বিছিয়ে সবাই গোল হয়ে বসলো। মা গরম গরম ধোয়া ওটা চা, মুড়ি মাখা আর পেঁয়াজু ভাজা রেখে গেল। সুপ্তির পরনে সুতি কামিজের সাথে প্লাজো পরা, গলায় জর্জেটের ওড়না পেঁচিয়ে রেখেছে। শীতি ভর্তি সিঁদুর আর চোখে মোটা করে কাজল টানা। ব্যাস, এতটুকু সাজাই কি স্নিগ্ধ লাগছে। সুপ্তি বসেছে আবিরের পাশে গা ঘেঁষে। আবির এক হাত দিয়ে সুপ্তির কাঁধ জড়িয়ে ধরল। এই স্পর্শটুকু সৌভিকের সহ্য হলো না। অন্যদিকে তাকালো। দীপ্তিকে হাত বাড়িয়ে কাছে টেনে নিয়ে কোমর জড়িয়ে ধরল। লজ্জায় দীপ্তির ফর্সা মুখখানি লাল টুকটুকে হয়ে গেল। নিচু স্বরে বলল, কি করছেন? ছাড়ুন, দাদা কি ভাববে? সৌভিক উত্তর দিল না। ঘুরে ফিরে বারবার সুপ্তির ঘাড়ে বেহায়া চোখ দুটো চলে যাচ্ছে। আবিরের ওই দুষ্টু হাতটা যেন ধীরে ধীরে সুপ্তির ঘাড়ে চেপে বসেছে। সৌভিকের মাথায় আগুন ধরে গেল। ইচ্ছে করছে আবিরের হাতটা এক কোপে কেটে ফেলতে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা নিয়ে এভাবে চুপটি করে বসে থাকা যায় না। সৌভিক মুখের ঘামটুকু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিয়ে ঠোঁটে হাসি টেনে বলল, ব্রো চলো লুডো খেলি। আবির একটু ভেবে পড়ল। খেলা যায়, মন্দ না। সৌভিক আবদার করে বলল, হাত বেটে খেলবো কিন্তু। জোড়া জোড়া খেলতে চাচ্ছিস? ইয়েস। আবির হেসে দিল।
আবির উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিতেই আবিরের এক হাত সুপ্তি ধরল। সুপ্তির এক হাত চট করে সৌভিক ধরে ফেলল। প্রথম স্পর্শ। সৌভিক সুপ্তির হাতটা আঁকড়ে ধরল। সৌভিকের স্পর্শ সুপ্তির সুবিধা লাগলো না। এদিকে হাতটা ছাড়িয়ে নিতেও পারছে না। মাত্র কয়েক সেকেন্ড ওভাবে ধরেছিল। তারপর হাত বাটা শেষ হতেই সুপ্তির হাতটা ইচ্ছে না থাকা সত্ত্বেও ছেড়ে দিতে হলো। আবিরের জোড়া সুপ্তি, সৌভিকের জোড়া দীপ্তি। সবাই খুশি মনে হাততালি দিয়ে উঠল। কিন্তু বসার সময় বাঁধল বিপত্তি। আবির সুপ্তি মুখোমুখি বসেছে, কিন্তু সৌভিক সুপ্তির গা ঘেঁষে বসেছে। সুপ্তি সত্যি সত্যি দীপ্তির সাথে ঠেকে গেল। তবুও শেষ রক্ষা হলো না। ছাদটা বিশাল, তবে লাইট মাত্র একটা, আবছা অন্ধকার। লুডো খেলার ফাঁকে ফাঁকে সৌভিক মুখ বাড়িয়ে সুপ্তির গায়ের মাদকতা মেশানো মেয়েলি ঘ্রাণ শুকছিল আর মনে মনে অস্থির হয়ে উঠছিল। হঠাৎ কারেন্ট চলে গেল। নিজেকে কিছুতেই সংযত করে রাখতে পারল না সৌভিক। অন্ধকারে সুপ্তির কোমর জড়িয়ে ধরল। সুপ্তি ভয়ে এক চিৎকার দিতেই সৌভিককে ছেড়ে দিয়ে চট করে উঠে অন্যদিকে চলে গেল। আবির ফোনের লাইট জ্বেলে বলল, কি হয়েছে সুপ্তি? সুপ্তির মুখটা ভয়ে পাংশবর্ণ হয়ে গেছে। আশেপাশে সৌভিক কেউ দেখতে পেল না। কিন্তু তখন কে সুপ্তির কোমর জড়িয়ে ধরেছিল? সৌভিক। সৌভিককে যদি জড়িয়ে ধরে তাহলে এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? সৌভিককে ছাদের কার্নিশে দাঁড়িয়ে উঁচু কণ্ঠে বলল, কি হয়েছে ব্রো? কে চিৎকার দিল? আবির চিন্তিত মুখে বলল, কি হয়েছে সুপ্তি? যেহেতু কোনো প্রমাণ নেই, সত্যিটা বলতে চেয়েও চেপে গেল সুপ্তি। শুধু বলল, কিছু না, গায়ের ওপর মনে হয় পোকা পড়েছিল। আবির স্বস্তির নিঃশ্বাস ফেল। সুপ্তি উঠে দাঁড়ালো। যেতে যেতে বলল, আমার খুব ঘুম পাচ্ছে, আমি গেলাম। সুপ্তি সিঁড়ি বেয়ে দ্রুত নিচে নেমে গেল। সুপ্তিকে হন্তদন্ত পায়ে ঘরে ঢুকতে দেখে সুবর্ণা রানীরও মেয়ের পিছু পিছু গেল। সুপ্তির কাঁধে এক হাত রেখে মলিন হাসল। মায়ের চোখের কোণে জল চিকচিক করছে। মোমবাতির নিভু নিভু আলোতে মায়ের মুখখানি ভালো করে দেখতে পেল না সুপ্তি। মা বলল, আমার উপর এখনো রেগে আছিস মা? সুপ্তির বিষণ্ণ কণ্ঠে বলল, না। মা বলল, জানি আমার উপর অনেক অভিমান তোর, তবুও আমাকে ক্ষমা করে দিস রে মা। কেন মা? কি তার ছেলে মেয়ের খারাপ চায়? তুই বল। আমার তখন নতুন নতুন বিয়ে হয়েছে, তখন থেকেই তোকে নিজের কাছে এনে রাখলাম আমি। তুই আমাকে প্রথমে আধো আধো বুলিয়ে মা বলে রেখেছিলি। দীপ্তি তো এলো অনেক পরে। সুপ্তি মায়ের হাত দুটো আলতো করে ধরল। বলল, তোমার প্রতি আমার কোনো রাগ নেই মা, মন খারাপ করো না। আচ্ছা, ঘরে কি জল তোলা আছে? কেন? আমি এখন স্নান করব। মা হেসে দিল। বলল, রাতে স্নান করার অভ্যেসটা তোর এখনো গেল না। সুপ্তি উত্তর দিল না। শুকনো জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। স্নান সেরে এসে দেখলো আবির ঘরে এসেছে। খাটের ওপরে আধশোয়া হয়ে শুয়ে শুয়ে ফোনে গেমস খেলছে। কারেন্টের ঝকঝকে আলোতে আবিরকে দেখতে বেশ লাগছে। সুপ্তিকে দেখে হেসে দিল আবির। উঠে গিয়ে সুপ্তির মাথা ভালো করে মুছে দিতে দিতে বলল, এত রাতে স্নান করলে কেন? সুপ্তি উত্তর দিল না। আবেশে দু চোখ বুজে রইল। আবির চট করে সুপ্তিকে কোলে তুলে নিল। হাত বাড়িয়ে ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে সুপ্তিকে নিয়ে শুয়ে পড়ল। সৌভিক রান্নাঘরে পায়চারি করছে। সৌভিকের মতিগতি দীপ্তির একটুও ভালো লাগছে না। ভয়ে ভয়ে বলল, আপনি এমন করছেন কেন? সৌভিক মাথা চেপে ধরে দীপ্তির পাশে গিয়ে বসলো। হাত বাড়িয়ে দীপ্তিকে কাছে টেনে নিল। মনের বিরুদ্ধে গিয়ে খুব করে চাইল দীপ্তিকে আদর করতে, কিন্তু ইচ্ছেই করলো না। দীপ্তিকে ছেড়ে দিয়ে বলল, ঘুমাও। সৌভিক ঘরের দরজা খুলে ছাদে চলে গেল। তারপর একটা সিগারেট ধরিয়ে আয়েশ করে সুখ টান দিল। পাশে সুপ্তি থাকলে আজকে রাতটা অন্যরকম সুন্দর হতো। সুপ্তিকে অন্য কারোর সাথে সুখী হতে দেখে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছাড়কার হয়ে গেল সৌভিক। যে কোনো মূল্যে তার সুপ্তিকে চাই। তার আগে ঠান্ডা মাথায় ছক কষতে হবে। তবে সুপ্তিকে সারা জীবনের জন্য নিজের করে পেতে হলে সময় লাগবে। অপেক্ষা করার মতো ধৈর্যই তো সৌভিকের নেই। সুপ্তি তো বিশ্বসুন্দরী না। ওর মাঝে কি এমন বিশেষত্ব লুকিয়ে আছে যা সৌভিককে এত ব্যাকুল করে টানছে? সারা রাত ছাদে শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবল সৌভিক। তারপর ভোরের দিকে ঘরে চলে গিয়ে ঘুমিয়ে পড়ল। আবির গতকাল বিকালের ফ্লাইটে ইন্ডিয়া চলে গেছে। মাত্র 9টা দিন একসাথে ছিল দুজন। এই 9 দিনেই কেমন আপন হয়ে গেছে মানুষটা। সুপ্তির খালি ঘরে মন টেকে না। আবির থাকতে এই ঘরে অন্ধকারকে সাক্ষী রেখে দুজন ভালোবাসার এক নতুন অধ্যায়ে পাড়ি জমাতো। আবিরকে প্রচণ্ড মিস করে সুপ্তি। রাতে ভালো ঘুম হয় না। ব্যালকনিতে গিয়ে দোলনায় বসে টিয়া পাখির সাথে এক মনে গল্প করে সুপ্তি। মানুষটা ফ্রি হলেই ফোন দেয়, তবে অতটুকু কথা বলে সুপ্তির তৃষ্ণা মেটে না।
সেদিন বাবার বাড়ি থেকে অষ্টমঙ্গলার সময় নিয়ম নীতি মেনে 2 দিন থেকে চলে এসেছিল ওরা। আবির বলেছিল, আমি তো বাসায় গিয়ে ইন্ডিয়া চলে যাব, তুমি চাইলে এখানে কিছুদিন থাকতে পারো। সুপ্তি রাজি হয়নি, বলেছে, আমি আপনার সাথে যাব। আবির হেসে ফেলেছিল, ফিসফিস করে বলেছে, আমার বউ ভাগ্য তাহলে এতটাও খারাপ না। সুপ্তির খুব লজ্জা লাগছিল, তবে বাবার বাড়িতেও আবিরকে ছেড়ে থাকতে একদম ইচ্ছে করছিল না। তারপর বাড়িতে এসে 3 দিনের মাথায় ইন্ডিয়া চলে গেল আবির। এত অল্প সময়ে সুপ্তিও যে মানুষটার মায়ায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাবে বুঝতে পারেনি। বুঝলো আবির চলে যাওয়ার পর। মনে মনে আবিরকে প্রচণ্ড মিস করছিল সুপ্তি, কিন্তু কখনো মুখ ফুটে বলা হয় না। আপনি কবে আসবেন? তাড়াতাড়ি চলে আসুন প্লিজ, একা ঘরে আমার মন টেকে না। আবির ফোন দিলেও আবির শুধু এটা সেটা প্রশ্ন করে আর সুপ্তি উত্তর দেয়। আবিরের কথা ভাবতে ভাবতে রাতে আবির ফোন দিল। সুপ্তির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আবির বলল, কি করো? বসে আছি কোথায়? ব্যালকনিতে। বিবিসি কেমন আছে? সুপ্তি টিয়া পাখির দিকে তাকিয়ে বলল, ভালো আছে। আমাকে মিস করো সুপ্তি? সুপ্তি নিচু কণ্ঠে মিথ্যা করে বলল, একটু একটু। বাট আমি তোমাকে প্রচণ্ড মিস করি সুপ্তি। বিশেষ করে রাতের বেলা বিছানায় শুলেই তোমার কথা প্রচণ্ড মনে পড়ে, ঘুমই হয় না। লজ্জায় সুপ্তি সারা গা কাটা দিয়ে উঠল। মনে মনে বলল, আমারও। সুপ্তি, বলুন। কি জাদু করলে বলো তো? আগে তো কোনোদিন একা থাকতে এত খারাপ লাগেনি। সুপ্তি উত্তর দেয় না। ভালো লাগে আবিরের ব্যাকুলতা। আবিরের নিঃশ্বাসের শব্দ ভারী হয়। সুপ্তি কান পেতে শোনার চেষ্টা করে। আবির বলল, এখন ঘুমাও। সুপ্তি ব্যাকুল হলো, ধীর কণ্ঠে বলল। ঘুম আসছে না। আবির নিঃশব্দে হাসল, ফিসফিস করে বলল, আমারও। অন্য একটা কাজে আটকে গিয়েছিল আবির। বাড়ি ফিরতে 1 মাসের মতো সময় লাগলো। সুপ্তি আজ ভোরে উঠেছে। সারা দুপুর লাগিয়ে আবিরের সব পছন্দের খাবার নিজের হাতে রান্না করলো। শাশুড়িমা বারণ করেছিল অবশ্য, সুপ্তি শোনেনি। এতদিন বাইরে বাইরে কি খেয়েছে না খেয়েছে। সুপ্তি কোমরের কাপড়ের আঁচল গুজে এক মনে রান্না করছে। মায়াবী মুখটা ঘেমে জবজব করছে। তৃণানীর সেই অমায়িক দৃশ্য দেখতে বড় ভালো লাগলো। কি মনে করে ভিডিও করলো। তারপর টুপ করে আবিরের মেসেঞ্জারে ভিডিও ক্লিপটা পাঠিয়ে দিল। সাথে ছোট্ট একটা মেসেজ টাইপ করে সেন্ড করে দিল। তোর পছন্দের সব খাবার নিজে হাতে রান্না করেছে বৌমা। আবির বিমানবন্দর থেকে লাগেজ সহ রাস্তায় আসতে দেখলো আবিরের গাড়িটা দাঁড়িয়ে আছে। গাড়িতে উঠে বসে ফোন চালু করতেই মায়ের মেসেজ চোখে পড়ল। ডাটা চালু করে ভিডিও ক্লিপটা দেখতেই আবিরের মনটা ভালো হয়ে গেল। ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ফুটে উঠল। সুপ্তির রান্না শেষ করে মাথায় শ্যাম্পু করে সময় নিয়ে স্নান করলো। একটা পাট ভাঙা বাসন্তী রঙা সুতির শাড়ি পরলো। সুপ্তির গায়ের রংটা একটু চাপা, এই রংটা বেশ মানায়। মুখে ক্রিম মেখে হালকা পাউডার ছিটিয়ে ভালো করে তুলো দিয়ে মুছে নিল। তারপর চোখে খুব যত্ন করে কাজল টেনে স্মৃতি ভর্তি সিঁদুর পরল। ঠোঁটে লিপ বাম পরে কপালের মাঝখানে একটা ছোট্ট লাল টিপ পরল। চুলগুলো শুকিয়ে নিয়ে ছেড়ে দিল। তারপর কি মনে করে ব্যালকনিতে গেল। আবিরের গাড়িটা বাড়ির গেট দিয়ে ঢুকতে দেখে সুপ্তির বুকের ভেতর কাঁপন ধরে গেল। একটা মাস মানুষটাকে দেখে না। মানুষটার মাদকতা মেশানো স্পর্শ গায়ে মাখে না সুপ্তি। মানুষটা গাড়ি থেকে নেমে সোজা ব্যালকনির দিকে তাকালো। সুপ্তির বুক ধরফর করে উঠল, আস্তে করে সরে গেল। আবির হেসে দিল। মনে হয় সুপ্তি চুপটি করে কিছুক্ষণ ব্যালকনিতেই গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল। মানুষটা বোধহয় এতক্ষণে বাড়িতে ঢুকে পড়েছে। কি আশ্চর্য, মানুষের সামনে যেতে এত লজ্জা লাগছে কেন? টিনানানির কণ্ঠ ভেসে আসছে। ইতিমধ্যে 3-4 বার সুপ্তির নাম ধরে রেখেছে। আবির নাকি এসে গেছে। সুপ্তি অতিরিক্ত লজ্জায় নিচে যাওয়ার সাহস পাচ্ছে না। পা দুটো মনে হয় কিসে যেন টেনে ধরে রেখেছে। সুপ্তি ঘরের এক কোণে কাপড়ে আঙুল পেঁচিয়ে জড়সড় হয়ে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়েছিল। হুট করে ঘরের দরজা খুলে গেল। সুপ্তি আবিরকে এক পলক দেখে লজ্জায় অন্যদিকে তাকালো। আবির দৌড়ে এসে আচমকা সুপ্তিকে জাপটে ধরে শূন্যে তুলে ফেলল। সুপ্তি ভয় পেয়ে 2 চোখ বুজে ফেলল। অস্পষ্ট স্বরে বলল, পড়ে যাবো তো। আবির আর একটু শক্ত করে চেপে ধরে বলল, পড়বে না, আমি আছি তো। এক পাশে মানুষটার চুলগুলো কি বড় বড় হয়ে গেছে। কয়েকদিনের না কামানো দাড়িতে দেখতে অন্যরকম সুন্দর লাগছে। আবির সুপ্তিকে নামিয়ে দিয়ে কপালে চুমু এঁকে দিল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমায় অনেক সুন্দর লাগছে বউ।
আবির মাদকতা মেশানো কণ্ঠে বউ ডাক শুনে সুপ্তির সারা গা শিরশির করে উঠল। আবির গলায় তোয়ালে পেঁচিয়ে বাথরুমে যেতে যেতে বলল, আমি স্নান সেরে আসি, দুজন একসাথে ভরপেট খেয়ে লম্বা একটা ঘুম দিব। উফ, কতগুলো দিন তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই না বউ। সুপ্তির পেটের ভেতর কি যেন কামড়ে ধরল। মানুষটা দূরে গেলেও বিপদ, কাছে থাকলেও বিপদ। একটা পরিত্যক্ত ঘুটঘুটে অন্ধকার বাড়ি, চারপাশ থেকে কেমন উটকো গন্ধ ভেসে আসছে। একটা কাঠের ঘর, ঘরে কোনো জানালা নেই, গাছ চিরবিরে ভ্যাপসা গরম। কে যেন এই বন্ধ ঘরের ভেতরে সুপ্তিকে আটকে রেখেছে, হাত পা বাঁধা। অতিরিক্ত ভয়ে সুপ্তি চিৎকার করছে, কিন্তু মুখ দিয়ে গো গো শব্দ ছাড়া অন্য কিছু শোনা যাচ্ছে না। হঠাৎ লাইট জ্বলে উঠল। অনেকক্ষণ অন্ধকারে থাকার ফলে লাইটের ঝকঝকে আলো সুপ্তির চোখে কাঁটার মতো বিঁধল। চোখ দুটো জ্বলে গেল। সুপ্তি দু চোখ বুজে ফেলল। কারো বিকট শব্দে হাহা করে হাসির শব্দ ভেসে আসছে। অতিরিক্ত ভয়ে সুপ্তি চোখ তুলে তাকানোর সাহস পেল না। কে যেন রাশভারী কণ্ঠে বলল, আমি এসেছি সুপ্তি, চোখ খুলো প্লিজ। সুপ্তি কাঁপতে কাঁপতে পিটপিট করে তাকিয়ে দেখল ও ঘরে আবিরের পাশে শুয়ে আছে। আবির কাত হয়ে সুপ্তির মুখের ওপরে লাইটের আলো ফেলে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। সুপ্তির পুরো শরীরে ঘামে ভেজা, জবজব করছে। মুখটা ভয়ে শুকিয়ে পাংশুটে বর্ণ হয়ে গেছে। আবির সুপ্তির মাথায় হাত বুলিয়ে দিল। অস্থির হয়ে বলল, কি হয়েছে সুপ্তি, এমন করছো কেন? আচমকা আবিরকে দুই হাতে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দিল সুপ্তি। এখনো বুক ধরফর করছে খুব। অস্পষ্ট স্বরে ফুপিয়ে বলল, আমি খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। আবির সুপ্তিকে বুকের ভেতর শক্ত করে চেপে ধরল, পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, ভয় নেই সুপ্তি, আমি আছি তো। প্রায় 1 মাস পর আজ আবির বাসায় ফিরেছে। রাতে কয়েক দফা ভালোবাসাবাসির পর আবিরের বাহুডোরের মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল সুপ্তি। হঠাৎই দুঃস্বপ্নটা দেখল। এত বাজে আর ভয়ঙ্কর স্বপ্ন জীবনেও দেখেনি সুপ্তি। সবকিছু সত্যি, জীবন্ত মনে হচ্ছিল। আবির ঘরের লাইট জ্বেলে দিল। বোতল থেকে গ্লাসে জল ঢেলে সুপ্তির মুখের সামনে ধরল, বলল, খাও। সুপ্তি ঢকঢক করে এক নিঃশ্বাসে জলটুকু গিলে ফেলল। জল পরে বুকের কাপড় অনেকটা ভিজে গেছে। আবির লাইট বন্ধ করল না, ওইভাবে সুপ্তিকে নিয়ে শুয়ে পড়ল। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, অনেক রাত হয়েছে, ঘুমানোর চেষ্টা করো সুপ্তি। চোখ বুঝলে বারবার ওই ভয়ঙ্কর স্বপ্নটার দৃশ্য চোখের পাতায় ভেসে উঠছে। সুপ্তি ভয়ে আর চোখ বোঝার সাহস পেল না, তাকিয়ে রইল অনেকক্ষণ। খুব ভোরে ঘুম ভাঙল সুপ্তির। নিচে নেমে দেখলো তৃণারানী হাঁটতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সুপ্তিকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে মিষ্টি করে একটুখানি হাসলো। বিনয়ের সাথে বলল, আজ এত সকালে ঘুম থেকে উঠলে যে মামনি? সুপ্তি বিরস মুখে বলল, এমনি। আপনি কি হাঁটতে যাচ্ছেন না? হ্যাঁ মামনি। আমিও যাব। বেশ, চলো তবে। তৃণারানীর জোরে জোরে হাঁটার অভ্যাস। সুপ্তি শাশুড়িমার পায়ে পা মিলিয়ে হাঁটতে পারছে না। হিমশিম খেয়ে বারবার পেছনে পড়ে যাচ্ছে। ক্লান্ত হয়ে একটা বেঞ্চে পা তুলে বসে পড়ল সুপ্তি। এক মনে তৃণারানীর হাঁটার দৃশ্য মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। এই পার্কে প্রচুর গাছপালা। ভোরের ঝিরিঝিরি বাতাস গায়ে মেখে বসে থাকতে মন্দ লাগছে না। তৃণারানী অনেকক্ষণ হেঁটে এসে সুপ্তির পাশে বসলো, বলল, গল্প শুনবে সত্যি? সুপ্তি অবাক চোখে শাশুড়ি মায়ের মুখের দিকে তাকালো, বলল, শুনবো মা। তৃণারানী বলতে শুরু করলো, আবিরের বাবা কাকা পিসিরা ছিল মোট 11 জন ভাই বোন। আমি যখন ওদের সংসারে বড় বউ হয়ে আসি তখন 51 গোত্রে পরিবার। সারাক্ষণ বাড়িতে হই হুল্লোড়, পুজো পার্বণ, উৎসব লেগেই থাকতো। প্রতিদিন বাড়িতে 30-35 জন মানুষের রান্না হতো। 30 জন মানুষ 3 বেলা খেলেও 90 জন মানুষের রান্না করা লাগতো। আমি যখন নতুন নতুন বিয়ে হয়ে এলাম, আবিরের বাবা তারও বহু বছর আগে থেকে ঢাকায় সোনার দোকান, তো মানুষটা 1 মাস 2 মাস পর পর বাড়িতে আসতো। এত বড় পরিবার, কোনো কিছুর অভাব নেই, অথচ সবার শেষে খেতে গেলে হয় ভাত থাকতো না, না হয় তরকারি থাকতো না। সারাদিন এত কাজ করে খিদের জ্বালা সহ্য করতে পারতাম না, লুকিয়ে লুকিয়ে কাঁদতাম। কত বড় বড় মাছ, বাছার বাছার মাংসের পিসগুলো এই হাতে নেড়ে চেড়ে রান্না করেছে। রান্না করার সময় কিছু লোভ লাগতো, কিন্তু কখনো ভাগে একটু ভালো মাছ মাংস পাইনি জানো। লজ্জায় কাউকে বলতেও পারতাম না। আবিরের আগে আমার আরও 2 সন্তান হয়েছিল। অপুষ্টিতে ভুগে একটা পেটেই মারা গেল, আরেকটা জন্মের 3 মাস পর মারা গেল। শুনলে বিশ্বাস করবে না মামনি,
আগের বাচ্চা দুটো পেটে আসার পরও আমাকে কোনোদিন ওরা ভালো খাবার খেতে দেয়নি। বাড়িতে প্রতিদিন দুধ চাল হতো। পোয়াতি মানুষ, প্রথম প্রথম কিছু মুখে রোজে না, শুধু মনে হতো এক বাটি ঘন দুধের সাথে কলা চটকে ভাত মাখিয়ে নিলে কি স্বাদ যে লাগবে খেতে, মনে হবে অমৃত খাচ্ছে। আহ, ভাবলেই তো জিভে জল এসে যেত। কিন্তু কেউ আমাকে দুধ খেতেই দেয়নি, শুধু বলতো ওর ভালো মন্দ খাইলে পেটের বাচ্চা বড় হয়ে যাইব। সবসময় ভর্তা ভাত কপালে চড়ত। রোজ রোজ ভর্তা ভাত কার কত ভালো লাগে তুমিই বলো। উপায় নেই, তবুও খেতে হতো। কি করব, অতিরিক্ত কাজ করতে করতে খিদে পেটে চুচু করতো যে। পরপর দুটো বাচ্চা হারিয়ে আমি পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। আবিরের বাবাকে স্পষ্ট করে বলে দিয়েছিলাম, হয় আমাকে আপনার সাথে নিয়ে যাবেন, না হয় আমি নিরুদ্দেশ হয়ে যাব। মানুষটা ভয় পেল খুব। ঝগড়া অশান্তি উপেক্ষা করে আমাকে ঢাকা নিয়ে আসলো। ছোট্ট এক রুমের বাসা, চলার মতো কিছু জিনিসপত্র কিনে নিলাম। তবে এখানে এসে মানসিক শান্তি পাচ্ছিলাম খুব। মন যা চাইতো অল্প হলেও খেতে পারতাম। তারপর আবির পেটে এলো। আমার ছেলেটা আমার জীবনে সৌভাগ্য নিয়ে এলো। ব্যবসায় যেন সোনা ফলে উঠল। চোখের পলকে লটারি জিতে ছোট্ট দোকান বড় করে ফেলল আবিরের বাবা। এক রুমের বাসা ছেড়ে 2 রুমের বাসায় উঠলাম। আস্তে আস্তে পরিবার পরিজনের সাথেও সম্পর্ক আবার আগের মতো ভালো হয়ে গেল। তারা খুব বলেছিল আমি যেন আবির হওয়ার সময়ে ওই বাড়িতে গিয়ে থাকি। আমি রাজি হইনি, মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে বসেছি, একা থাকবো, তবুও ওই নরকে আর ফিরে যাব না। আবির একাই ভূমিষ্ঠ হলো। শুধু নাড় কাটার জন্য একজনকে ডেকে আনা হয়েছিল। আমার এই ছেলেটা অনেক লক্ষ্মী শক্তি। এই ছেলেটার বড় হওয়ার সাথে সাথে আমাদের পুরো জীবনধারা পাল্টে গেল। আবির কখনো আমার কথার অবাধ্য হয়নি। কত শখ করে মেয়ে খুঁজে এনে বিয়ে দিলাম। ছেলেটা এক বাক্যে রাজি হয়ে গেল। বদ্ধ করে ওদের কত অশান্তি ঝগড়াঝাটি হয়েছে। কখনো আবির আমাকে নিজে থেকে মুখ ফুটিয়ে বলেনি, কিন্তু আমি তো মা, ছেলের মলিন মুখ দেখলেই বসতাম কিছু একটা ঠিক নেই। তারপর একদিন ওই ডাইনিটা আমাদের সব কিছু চুরি করে নিয়ে পালিয়ে গেল। সেদিন সত্যি আমি হাফ ছেড়ে বেঁচেছিলাম। আপদ নিজ থেকে বিদায় হয়েছে। ছেলের জীবন নষ্ট করার জন্য ভেতরে ভেতরে খুব অপরাধ বোধে ভুগতাম। তারপর একদিন তোমাকে দেখলাম, এক দেখায় তোমাকে ভালো লেগে গেল, কিন্তু ছেলেকে বলার সাহস পাইনি। তবে আবিরের চোখেও তোমার প্রতি অন্যরকম ভালো লাগা কাজ করছিল। ওর চোখ মুখ দেখলেই টের পেতাম। একদিন বলেই বসলাম। আশ্চর্য হয়ে খেয়াল করলাম পাপড়ি চলে যাওয়ার পর থেকে যে ছেলেটা সব সময় বিয়ের প্রতি অনীহা দেখাতো, সে কিছুই বলো না, শুধু তোমাকে যেন তার অতীত জানানো হয়, এতটুকুই দৃঢ় কণ্ঠে দাবি রাখলো। তার পরের গল্পটা তো তুমি জানোই। টিনারানী একটু থেমে বড় করে দম ছাড়ল। সুপ্তির হাত দুটো আঁকড়ে ধরে বলল, আমাকে কথা দাও মামনি, কখনো আমার আবিরকে ছেড়ে যাবে না। সারা জীবন আমার আবিরকে ভালোবেসে আগলে রাখবে। সুপ্তি আবেগপ্রবণ হয়ে গেল। গাঢ় কণ্ঠে বলল, কথা দিলাম মা, সারা জীবন আপনার ছেলের পাশে থাকবো। সুখে দুঃখে আপদে বিপদে কখনো ওকে ছেড়ে যাব না। টিনারানী সুপ্তিকে এক হাতে জড়িয়ে ধরল, বলল, আমি জানতাম মা, দেরি হলেও আমার আবিরের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মেয়েটাকেই খুঁজে পেয়েছে। ওকে তুমি এক চিমটি ভালোবাসা দিয়ে দেখো, বিনিময়ে ও তোমাকে এক পৃথিবী সমান ভালোবাসা দেবে। শাশুড়ি মায়ের কথা শুনে সুপ্তির মনটা প্রশান্তিতে ভরে গেল। সত্যি এই যুগে এত ভালো মনের শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। টিনারানী উঠে দাঁড়ালো, বলল, অনেক বেলা হয়ে গেছে সত্যি, চলো এবার বাড়ি ফেরা যাক। আবির ড্রয়িং রুমে বসে এক মনে চা খাচ্ছিল। শাশুড়ি বৌমাকে একসাথে বাসায় ঢুকতে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বলল, বাহ, তুমিও হাঁটতে গিয়েছিলে সুপ্তি? হাত মুখ ধুয়ে খেতে আসো, আমার খিদে লাগছে। তাছাড়া অনেকদিন শোরুমে যাওয়া হয় না, আজ একবার যাব। ওরা কথা বলতে বলতে আবিরের বাবাও চলে এলো। তারপর একসাথে 4 জন খেতে বসলো। খাওয়ার সময় ত্রিনারানী সুপ্তির পাতে এটা সেটা তুলে দিল। সুপ্তি অস্থির হয়ে বলল, এত খাবার দেবেন না মা, আমি খেতে পারবো না। বেশি খাবার দেখলেই আমার পেট ভরে যায়। ত্রিনারানী স্মিত হেসে বলল, খাও সত্যি, না হলে আমার মতো পরে সারা জীবন আফসোস করবে। একটা সময় খাওয়ার জন্য জিভে জল এসে যেত, এখন কত খাবার সামনে থাকে, অথচ ডায়াবেটিসের জন্য মন চাইলেও খেতে পারি না। আহারে, সুপ্তির মনটা খারাপ হয়ে গেল। অলস দুপুর, শুয়ে থাকতে ভালো লাগছে না।
সমরেশ মজুমদারের সাতকাহন বইটা টেনে নিল সুপ্তি। প্রথম পড়েছিল ক্লাস 10-এ থাকতে। পাঠ্য বইয়ের ভেতরে বইটা রেখে লুকিয়ে লুকিয়ে সে কি টান টান উত্তেজনা। রাতে ঘুম হয় না। পরে কি হবে ভাবতে ভাবতে বাটন ফোনের ফ্ল্যাশ ছেড়ে চুপি চুপি এক পাতা দু পাতা করে পড়ে সুপ্তি। তারপর অনেকবার বইটা পড়া হয়েছে, ভালো লাগে, কিন্তু প্রথমবারের মতো অতটা উত্তেজনা আর কাজ করেনি। তবে খুব প্রিয় এই একটা বই। বই পড়তে পড়তে গল্পের গভীরে ঢুকে গেল সুপ্তি। সেই সাথে মাথা থেকে সেই বাজে স্বপ্নটার কথাও কখন যেন ফুরুত করে বের হয়ে গেছে। আবির এলো পরন্ত বিকালে, এসেই খাটে গড়িয়ে পড়ল। সুপ্তির হাত থেকে বইটা টেনে নিয়ে খাটের একপাশে নামিয়ে রেখে সুপ্তিকে বুকে টেনে নিল। আবিরের বুকে ছোট ছোট লোম। সুপ্তি আবিরের বুকে মুখ ডুবিয়ে দিতেই লোমগুলোর আলতো স্পর্শে গা শিরশির করে উঠল। আবির বলল, আমরা পরশু হানিমুনে যাব। সুপ্তি মাথা তুলে তাকালো, বলল, কোথায়? জাফলং যাব। দীপ্তি যে যেতে চাইলো? নো টেনশন, ওরাও যাবে। ও ভালো। মাঝখানে একটা দিন হাতে পেল ওরা। সারাদিন শপিং করেই কাটালো। তারপরের দিন দুই জুটি একসাথে সিলেটের উদ্দেশ্যে রাত 12টার দিকে রওনা হলো। সাথে অবশ্য ড্রাইভার নিয়ে নিয়েছিল আবির। 6 সিটের গাড়ি। ড্রাইভারের পাশের সিটটা খালি পড়ে রইল। আবির সুপ্তি মাঝের সিটে বসলো, আর সৌভিক দীপ্তি পেছনের সিটে বসলো। ঢাকার রোদ ছেড়ে যেতেই ভেতরের লাইট বন্ধ করে সুপ্তিকে হাত বাড়িয়ে কাছে টেনে নিল আবির। এই অন্ধকার রাত, কারো ঘন ঘন নিঃশ্বাসের শব্দ, মেয়েলি পারফিউমের মাতাল কলা গ্রান। সৌভিকের সহ্য হলো না। মাথার ভেতর কি যেন কুটকুট করে কামড়ে ধরল। আচমকা দীপ্তির বুকের মাংসপেশিতে হাত রাখলো সৌভিক। দীপ্তি ভয়ে আটকে উঠল, গলা শুকিয়ে কাঠ। সৌভিক নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, আমি। সৌভিকের মতিগতি একটু ভালো লাগে না দীপ্তির, কিন্তু কাউকে মনের কথা মুখ ফুটে বলতেও পারে না। সৌভিকের হাতের চাপ ধীরে ধীরে বাড়ল। দীপ্তি ব্যথায় কুকড়ে গেল, ভয়ে দু চোখ বুজে ফেলল। সেই সাথে চোখ দিয়ে দুফোঁটা জলও গড়িয়ে পড়ল বোধহয়। সাধারণত ঢাকা থেকে সিলেট যেতে 8-9 ঘন্টা সময় লাগে। যেহেতু রাতের রোড ফাঁকা থাকে, ওরা 1 ঘন্টা আগে সকাল 7টার দিকে গন্তব্যে পৌঁছে গেল। দিনের আলো ফুটে গেছে অনেক আগে। ওরা 4 জন প্রথমে গিয়ে উঠল আগে থেকে বুকিং দেওয়া জয়ন্তী হিল রিসর্টে। ধাপে ধাপে 1তলা 2তলা 3-এর চাল দেওয়া সুন্দর কারুকার্য করা সারি সারি ঘর। ঘরে কাঠের রেলিং দেওয়া বারান্দায় দাঁড়ালে ভারতীয় সীমান্তে পাহাড় আর ঝর্ণা দেখা মেলে। নিচে বিস্তৃত ও সবুজ সমতল। সীমান্ত ঘেঁষা এই রিসর্টের অবস্থান সিলেট শহর থেকে জাফলং যাওয়ার পথে, হাতের ডানে। আবির সুপ্তিকে নিয়ে একটা ঘরে চলে গেল। তারপর ভেতর থেকে আস্তে করে দরজা বন্ধ করে দিল। সৌভিকের মনটা তিক্ততায় ভরে গেল। অন্য ঘরে একটুও যেতে ইচ্ছে করল না। আজকাল কি হয়েছে কে জানে, শুধু সুপ্তির আশেপাশে থাকতে ইচ্ছে করে। অনিচ্ছা সত্ত্বেও দীপ্তিকে নিয়ে অন্য একটা ঘরে চলে গেল সৌভিক। সারা রাত গাড়িতে বসে থাকার ফলে সুপ্তির পা দুটো ঝিম লেগে আছে। বিলাসবহুল রিসর্টে নরম তুলতুলে পরিষ্কার খাটে আরাম করে শুয়ে পড়ল সুপ্তি। আবিরও ব্যাগটা নিচে নামিয়ে রেখে খাটে গড়িয়ে পড়ল। হাত বাড়িয়ে সুপ্তিকে কাছে টেনে নিয়ে সুপ্তির পেটে সুড়সুড়ি দিতে সুপ্তি খিলখিলিয়ে হেসে উঠল। অতিরিক্ত হাসতে হাসতে চোখের কোণে জল জমল। আবিরের হাতটা 2 হাতে চেপে ধরে মরিয়া হয়ে বলল, প্লিজ আর না, হাসতে হাসতে পেট ফেটে মরেই যাব। আবির সুপ্তির পেটে মুখ গুজল। সুপ্তি আবিরের চুলগুলো টেনে ধরে বলল, কি হলো? আবির চোখ তুলে তাকালো। চোখ দুটো লাল টুকটুকে হয়ে গেছে। দৃঢ় অথচ শীতল কণ্ঠে বলল, নেক্সট টাইম তোমার মুখে মরে যাব এই কথাটা যেন আর না শুনি। সুপ্তি স্মিত হেসে বলল, আমি তো কথার কথা বলছিলাম। প্লিজ সুপ্তি। ওকে। একদম ছুট করে ঘরের চাল বেয়ে স্তন্দ তুলে ঝুমুর ঝুমুর বৃষ্টি পড়ছে। আবির সুপ্তিকে বাজাকোলা করে দোতলার ব্যালকনিতে নিয়ে গেল। সুপ্তিকে নামিয়ে দিয়ে সুপ্তির পেছনে গা ঘেঁষে দাঁড়িয়ে সুপ্তির কোমর জড়িয়ে ধরল। অজানা শিহরণে কেঁপে কেঁপে উঠল সুপ্তি। ঝুম বৃষ্টির ছাট এসে ওদের বারংবার ভিজিয়ে দিয়ে যাচ্ছে। আবিরের চিবুক সুপ্তির উন্মুক্ত কাঁধে রাখল। দুজনের নিঃশ্বাসই ভারী হয়ে এলো। আবির নেশা জড়ানো কণ্ঠে বলল, তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল কোনো এক ঝুম বৃষ্টির রাতে। আমি এক মনে গান গাইছিলাম। তুমি বোধহয় ভুল করে আমার ঘরে ঢুকে লুকিয়ে লুকিয়ে মুগ্ধ হয়ে আমার গান শুনছিলে।
আমাদের প্রথম দেখা, প্রথম কথা বলা, লেকের পাড়ে ঘুরতে গিয়ে প্রথম আমার চোখে মুখে তোমার চুলের স্পর্শ লাগা, সব কিছু আজও কত প্রখরভাবে অনুভব করি আমি। একবারও কি ভেবেছিলাম সেই যোজন যোজন দূরের তুমিটা আমার এত কাছের, এত প্রিয়জন হয়ে যাবে, যাকে হাত বাড়ালেই ছোঁয়া যায়, গভীর রাতে যার বুকে মাথা রেখে উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ শোনা যায়, মন ভরে আদর করা যায়, আর অনেক অনেক ভালোবাসা যায়। তুমি আমার জীবনে ভুল করে আসা দ্বিতীয় অপশন নও শক্তি। তুমি আমার ছন্ন ছাড়া এলোমেলো জীবনে আমাকে সুখের সাগরে ভাসিয়ে দিতে হঠাৎ আসা দ্বিতীয় বসন্ত। আমি তোমায় অনেক ভালোবাসি শক্তি। সুপ্তি ঘুরে দাঁড়িয়ে আবিরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। আবিরের বুকে মুখ ঘষে আদরের কণ্ঠে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।